আসছি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। সানডে সাসপেন্সে আমরা বিভিন্ন ধরনের সাসপেন্সের গল্প প্রচার করে থাকি, ভূত, গোয়েন্দা, অলৌকিক ইত্যাদি। ভূতের গল্পে অনেক সময় আমরা দেখেছি সেখানে ব্ল্যাক ম্যাজিক, দেবদেবী, ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র ইত্যাদির উল্লেখ থাকে। গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরেই এগুলো ব্যবহার করে থাকেন, কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেবার জন্য নয়। আমরা আশা করব সানডে সাসপেন্সের শ্রোতারাও সংস্কার মুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দেই এই গল্পগুলি গ্রহণ করবেন। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনবেন শায়ক আমানের লেখা রাইম। এই গল্পটি সানডে সাসপেন্সে প্রথম প্রচারিত হয় 22 মে 2019 সালে। শায়ক আমানের জন্ম 1992 সালে কলকাতার তেঘড়িয়ায়। ইঞ্জিনিয়ারিং পাশ করলেও তিনি সাহিত্য চর্চাকেই নিজের পেশা হিসেবে বেছে নেন। মিডনাইট হরর স্টেশন বলে ইউটিউবে একটি চ্যানেল আছে তার, যেখানে তার নিজের লেখা এবং পাঠ করা একাধিক গল্প রয়েছে। শায়ক আমানের প্রথম গল্প রাত 3টের পর প্রকাশিত হয় কিশোর ভারতী ম্যাগাজিনে 2016 সালে। প্রসঙ্গত, রাত 3টের পর এই গল্পটি আমরা সানডে সাসপেন্সে আপনাকে এর আগে শুনিয়েছি। শুরু হচ্ছে রাইম। মাঝ রাস্তায় আচমকাই ব্রেক কষে দাঁড়িয়ে পড়ল গাড়িটা। অভিজিতের পাশের সিটে ঘুমিয়ে পড়েছিল ভূমি। সে ধরফড়িয়ে জেগে উঠল। চারপাশটা একবার ঠাউর করে বড় একটা নিঃশ্বাস ফেলে বলল, কি হলো গো? কিছু বিগড়ালো নাকি আবার? অভিজিৎ ঠোঁট উল্টালো। পিছনের সিটে একবার চোখ বুলিয়ে নিল। চোখ বুজে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে পাপড়ি। হঠাৎ ঝাঁকুনিতে তার ঘুম ভাঙেনি। দ্রুত হাতে গাড়ির দরজাটা খুলে বাইরে বেরিয়ে এলো অভিজিৎ। সেটা বন্ধ না করেই এক ছুটে গাড়ির সামনে গিয়ে মোবাইলের ফ্ল্যাশ লাইট জেলে কি যেন দেখে নিয়ে একটু আশ্বস্ত হলো। কবজির উল্টো দিক দিয়ে কপালের ঘাম মুছল একবার। 10 বছরের মেয়ে আর স্ত্রীকে নিয়ে এক অফিস কলিগের পার্টি অ্যাটেন্ড করতে গিয়েছিল অভিজিৎ। জায়গাটা চেনা নয়, তাও ম্যাপ দেখে গাড়ি চালিয়ে গেছিল। ফিরতে যে এতটা রাত হয়ে যাবে সেটা আগে আন্দাজ করতে পারেনি। ভূমি জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখল গাড়িটা একটা ফাঁকা মাঠের বুক চেরা রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়েছে। চারিদিক ঘুটঘুটে অন্ধকারে ঢেকে আছে। মাঠের দূর প্রান্তের দিকে তাকালে কয়েকটা প্রাচীন দৈত্যাকৃতি গাছের আউটলাইন চোখে পড়ে। তার উপর তুলিতে টানা রঙের মতো কালচে লাল আকাশ চোখে পড়ছে। ঘড়িতে সময় দেখে সে রাত 12:30 বাজতে চলেছে। না, যতটা ভেবেছিল ততটা রাত হয়নি। কিন্তু অভিজিৎ এখনো গাড়ির বাইরে দাঁড়িয়ে করছেটা কি? কি দেখছো বলো তো? জানলার কাচ নামিয়ে প্রশ্ন ছুঁড়ে দেয় সে। একটা বাচ্চা মেয়ে দেখতে পাচ্ছ? গালে হাত রেখে চাপা স্বরে উত্তর দেয় অভিজিৎ। এখানে আবার বাচ্চা মেয়ে কোথা থেকে আসবে? ভূমি অবাক হয়। গাড়ির বাইরেটা আর একবার ভালো করে দেখে নিয়ে আবার ভিতরে এসে বসে অভিজিৎ। ঘাড়ের পিছনে একটা হাত রেখে বলে, সেটাই তো ভাবছি। গাড়ি চালাতে চালাতে চোখটা লেগে গেছিল। হঠাৎ মনে হলো গাড়ির সামনে একটা বাচ্চা মেয়ে এসে পড়েছে। তাতেই তো ব্রেক মারলাম। তাহলে তো বাইরে নাথিং, কিচ্ছু নেই। ভূমির কথা শেষ হতে দেয় না অভিজিৎ। পিছন ফিরে আর একবার পাপড়ির দিকে চেয়ে নিল ভূমি। গাড়িতে উঠে থেকে ঘুমোতে শুরু করেছে মেয়েটা।
মুখের দুপাশ বেয়ে ঝুলন্ত চুলগুলো গাল ঢেকে রেখেছে। একটা হাত দিয়ে চোখ রোগড়ে হাই তুলতে তুলতে বলল, তাহলে নিশ্চয়ই ভুল দেখেছো, বুঝলে? চারপাশে তো যতদূর দেখা যায় শুধু ফাঁকা মাঠ, তো মেয়ে আসবে কি করে আবার? অন্যমনস্ক হয়ে উত্তরটা দিয়ে গাড়িতে স্টার্ট দেওয়ার চেষ্টা করল অভিজিৎ। ঘর ঘর শব্দ করে গাড়ি থেমে গেল। স্টার্ট নিতে চাইছে না। হে ভগবান, এটাকেও এখনই বিগ্রতে হলো। বিরক্ত গলায় বলল অভিজিৎ। বাঁ হাতে ড্যাশবোর্ডে আলগা চাপড় মারল একটা। কোথায় এসেছি সেটাও তো বুঝতে পারছি না। এই, তোমার ফোনে নেটওয়ার্ক আছে? পাশে রাখা ব্যাগ থেকে ফোনটা বের করে ভূমি স্ক্রিন আনলক করে বলে, কম, তবে আছে। ম্যাপটা একটু অন করে দেখো না কত দূর এসছি। আমি একটু বাইরে নেমে দেখি কি গন্ডগোল হলো। সামনে গিয়ে বনেট খুলে খুটখুট করতে লাগলো অভিজিৎ। ভূমি কারেন্ট লোকেশন দেখে একটু গলা তুলে বলল, এই জায়গাটার কোনো নাম নেই, বুঝলে? 3 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, খামারি। নাম শুনেছ আগে? খামারি? এত গ্রাম কেউ চিনে রাখে নাকি? ম্যাপে আর কিছু দেখাচ্ছে না? না, শুধু সবুজ আর নীল। বাড়িঘর তো কিছুই দেখতে পাচ্ছি না। ব্যাস, হয়ে গেল। আচ্ছা, ঝামেলায় পড়লাম। আজকে যে কার মুখ দেখে বেরিয়েছিলাম, কি হয়েছে কিছুই বুঝতে পারছি না। গাড়ি কি আর চলবে না? কথাটা বলে গাড়ির বাইরে বেরিয়ে আসে ভূমি। হঠাৎ করেই খারাপ হয়ে গেল নাকি? তুমি সত্যি ধাক্কা মারোনি তো কিছুতে? রাগি রাগি চোখে স্ত্রীর দিকে তাকালো অভিজিৎ। যদি সত্যি মেরে থাকি তো বডিটা কোথায় গেল? বোকার মতো কথা বলো না। ভূমি উত্তর দিল না। ফোনটা হাতে নিয়ে কিছু দেখে একটু থমকে গেল। ফোনটা আরো কিছুটা চোখের কাছে এনে বলল, এই দেখো, এই জায়গাটা নিয়ে না একটা নিউজ আর্টিকেল আছে। দেখো দেখো। আরে, আর্টিকেল দিয়ে আমি কি করব? বিরক্ত হয়ে বলে অভিজিৎ। আহা, দেখোই না। দাও ওদিকে দাও। অনিচ্ছা সত্ত্বেও ফোনটা হাতে নিয়ে আর্টিকেলটায় চোখ রাখতেই হাত কেঁপে উঠল তার। লিঙ্কে ক্লিক করতে পাতা জুড়ে পুরো খবরটা ফুটে উঠল। খামারি নামের ন্যাশনাল হাইওয়ের ধারের একটা গ্রামের আশপাশে গত 2 বছরে বেশ কয়েকটা মৃতদেহ পাওয়া গেছে। পুলিশ সন্দেহ করছে যে খুনগুলো কোনো সিরিয়াল কিলারের কাজ, কারণ সবকটা খুনই করা হয়েছে ভিক্টিমের গলার ভেতরে কাঁচি দিয়ে আঘাত করে। নিচের দিকে ছোট একটা আর্টিকেল করে লেখা, এলাকায় গুজব রটেছে এই 2 মাস ওই অঞ্চলে অনেকে নাকি একটি বছর 10-এর বাচ্চা মেয়েকে ঘুরতে ফিরতে দেখেছে। সাদা রঙের ফ্রক থাকে মেয়েটির গায়ে, হাতে থাকে একটি বড় ধারালো কাঁচি। পুলিশ অবশ্য মেয়েটির ব্যাপারটাকে আজগুবি গল্প বলে উড়িয়ে দিয়েছে। মাঠের উপরে ইরিগেশন পাম্প বসানোর কাজ চলছিল 2 বছর আগে। রাত জেগে মাটি খুঁড়ছিল কিছু শ্রমিক। সকালে তাদের মৃতদেহ উদ্ধার করে গ্রামবাসীরা। প্রত্যেকের গলায় কাঁচি জাতীয় কিছু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। এরপর থেকে বেশ কয়েকটা একই ধরনের খুনের ঘটনা ঘটেছে এই এলাকায়। খবরটা পড়তে গিয়ে হাত কেঁপে উঠল অভিজিতের। মৃদু শব্দ করে সেটা খসে পড়ল হাত থেকে। কি হলো তোমার? ভূমি তার দিকে এগিয়ে এসে প্রশ্ন করল। ওই মেয়েটা, ও ফ্রক পরেছিল আর ওর হাতেও না একটা কাঁচি ছিল। কোন মেয়ে? আরে, গাড়ির সামনে যাকে দেখেছিলাম। এই যে বললে ওটা তোমার মনের ভুল। কিছু একটা উত্তর দিতে যাচ্ছিল অভিজিৎ, থেমে গেল। সামনের রাস্তার উপর একটা বাতি স্তম্ভ জ্বলছে। তার আলো তেরছাভাবে এসে পড়েছে পিচের রাস্তার উপরে, তাতে কিছুটা আলোকিত হয়ে আছে মাঠের ধারের ঘাসগুলো। রাস্তা থেকে বেশ কিছুটা নিচে নেমে শুরু হচ্ছে মাঠটা।
সেই ঢালের উপরে একটা সরু পায়ে চলা পথ চোখে পড়ে। দুপাশ থেকে ঝুঁকে লতাগুল্মের ঝোপ এখন ঢেকে রেখেছে রাস্তাটা। যে করেই হোক গাড়িটা স্টার্ট করতে হবে। থমথমে গলায় কথাটা বলে বনেটের ভেতরে আবার হাত চালায় অভিজিৎ। ভেবেছিল ইঞ্জিন গরম হয়ে গেছে, কিন্তু না, কুলার ভর্তি হয়ে আছে জলে। তবে শোনো, কাউকে ফোন করব যদি কেউ গাড়ি নিয়ে আসে। ভূমি ফোন থেকে চোখ সরিয়ে নিয়ে বলল, হ্যাঁ, ডু ইট। একটা নাম্বার ডায়াল করল ভূমি। কয়েকবার রিং হয়ে কেটে গেল। রাত 1টার কাছাকাছি বেজেছে। হয়তো ঘুমিয়ে পড়েছে। আর একটা নম্বরে কল করতে যাচ্ছিল, এমন সময় ঘুম জড়ানো একটা গলা শুনতে পেল সে। মা। বেশ জোর গলাতে গাড়ির ভেতর থেকে ডেকে উঠছে পাপড়ি। ভূমি তাড়াতাড়ি এগিয়ে গেল তার দিকে। গাড়ির পিছনের জানলার কাচ নামানোই ছিল, সেখানে মুখ রাখল, মেয়ের মাথায় একটা হাত রেখে বলল, কিছু হয়নি মা, দেখ না গাড়িটা মাঝ রাস্তায় একটু খারাপ হয়ে গেছে। একটা মেয়ে এসেছিল জানো। উদ্বিগ্ন মুখে জানলা দিয়ে বাইরে তাকিয়ে বলল পাপড়ি। ডাকছিল আমাকে। কি মেয়ে? কোন মেয়ে? কি জানি, জানলার বাইরে টোকা দিচ্ছিল আঙুল দিয়ে। একটা ঠান্ডা স্রোত বয়ে গেল ভূমির শির দাঁড়া দিয়ে। তারপর তারপর কোন দিকে গেল রে? এক ঝটকায় দরজাটা খুলে পাপড়ির পাশে বসে তাকে জড়িয়ে ধরল সে। মায়ের বুকের ভেতর থেকেই চাপা গলায় উত্তর দিল পাপড়ি, পিছন দিকে চলে গেল। মেয়েটা কে ছিল গো? মেয়েকে এক হাতে বুকে চেপে রেখেই অন্য হাতে পুলিশের নাম্বার ডায়াল করল ভূমি। কিছুক্ষণ ঘর ঘর করে একটা শব্দ হয়ে কেটে গেল লাইনটা। নেটওয়ার্ক কমে আসতে শুরু করেছে। বিড়ালের মতো ভীত সন্ত্রস্ত হয়ে চারিদিক দেখতে লাগলো ভূমি। এতক্ষণে অভিজিৎ গাড়ির বনেট নামিয়ে দিয়েছে। মুখের ওপরে ছায়া নেমেছে তার। মৃদু হাওয়া বয়ে যাচ্ছে ফাঁকা মাঠের উপর দিয়ে। ঝোপঝাড়ের ভেতর থেকে ঝিঝি ডেকে চলেছে একটানা। চতুর্দিক আশ্চর্য রকম নিথর, নিস্পন্দ হয়ে আছে, যেন একটা বড়সড় নাটকের জন্য মঞ্চ সাজিয়ে রেখেছে কেউ। সামনের সিটে এসে বসে নিজের কপালে একটা হাত রাখল অভিজিৎ। না, কি যে হয়েছে কিছুই বুঝতে পারছি না। শোনো, মেয়েটা আমাদের আশেপাশেই আছে, পাপড়িকে জানলা দিয়ে ডাকছিল। কাঁপা কাঁপা গলায় বলল ভূমি। হোয়াট? অভিজিৎ ফিরে তাকালো। তারপর? She just went away. মাথা নাড়ালো অভিজিৎ। ধুর, অ্যাবসার্ড কথাবার্তা বলছো। একটা বছর দশকের মেয়ে মাঝরাতে এই জনশূন্য প্রান্তরে ছুরি হাতে ঘুরে বেড়াচ্ছে। ফোনগুলো যদি ওই করে থাকে। থমথমে গলায় বলে উঠল ভূমি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ধমকে ওঠে অভিজিৎ। ওইটুকু বয়সের একটা বাচ্চার পক্ষে খুন করাই অসম্ভব, তার উপরে আবার গলায় কাঁচি ঢুকে। ও গড, আমাদের না কিছু একটা ভুল হচ্ছে জানো তো। উই আর মিস্টেকেন। সামনে তাকায় ভূমি। গাড়ির রিয়ার ভিউ মিররে নিজের মুখটা চোখে পড়ছে তার। বুকের মধ্যে জড়ানো আছে পাপড়ির মাথাটা, মুখটা দেখা যাচ্ছে না। ধীরে ধীরে মুখ ফেরায় পাপড়ি, আয়নার দিকে তাকায়। মুখের কোণে একটা হাসি খেলছে তার, কিন্তু কে ও? এক ধাক্কায় মেয়েকে দূরে সরিয়ে দেয় ভূমি। আয়না থেকে মুখ ফিরিয়ে ফিরে তাকায় পাপড়ির মুখের দিকে। কি হলো মা? অবাক চোখে মায়ের দিকে তাকিয়ে আছে পাপড়ি। একটা কান্নার দমক এসে কাঁপিয়ে দেয় ভূমিকে। একটা হাতে নিজের চুল চেপে ধরে, আবার মেয়েকে দু হাতে চেপে ধরে হাঁপাতে হাঁপাতে বলে, কিছু একটা হচ্ছে অভি। I'm telling you, something is horribly wrong. I'm telling you, অভি।
এর মধ্যে আরো দুবার ফোন করার চেষ্টা করেছে অভিজিৎ, কিন্তু কল কিছুতেই কানেক্ট হচ্ছে না। ঘর ঘর আওয়াজটা হয়েই কেটে যাচ্ছে ফোনটা। অভিজিৎ পিছনে ফিরে বলল, তোমার ফোনটা কাজ করছে? ভূমি ফোনটা এগিয়ে দিতে যাচ্ছিল, কিন্তু তার আগেই কেঁপে উঠল সেটা। একটা কল আসছে, কিন্তু নাম্বারের জায়গাটা খালি। সেটা খেয়াল না করে ফোনটা ছিনিয়ে নিয়ে কলটা রিসিভ করে কানে চেপে ধরে অভিজিৎ। তার বুকের ভেতরে জমাট বাঁধা ভয়টা কয়েক ধাপ বেড়ে যায়। একটা মেয়েলি গলায় চিৎকার ভেসে আসছে ফোনের ভেতর থেকে, যেন কোনো বাচ্চা মেয়ে তারস্বরে চিৎকার করে সাহায্য চাইছে কারোর কাছ থেকে। হ্যালো, কে 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 বলছো? কে তুমি? হ্যালো, অভিজিৎ ডুকরে চিৎকার করে ওঠে, আর একটু একটু করে সেই আর্ত চিৎকার বদলে যায় মিহি হাসির শব্দে। বাচ্চা মেয়েটা আর ভয় পাচ্ছে না, এবার সে ভয় দেখাতে চায়। ফোনটা লাউড স্পিকারে করে দেয় অভিজিৎ। ভূমি কান খাড়া করে শুনতে থাকে সেই হাসির শব্দ। কয়েক সেকেন্ড পরে থেমে যায় হাসিটা। তার বদলে এবার একটা চেনা নার্সারি রাইম পড়তে শুরু করে মেয়েটা। দম বন্ধ করে শুনতে থাকে ওরা। ফোনের ওপাশ থেকে এক টানা খেলার ছলে পড়ে চলেছে মেয়েটা। স্পষ্ট ইংরেজি উচ্চারণ। এই চারটে লাইনে খারাপ হয়ে যাওয়া ক্যাসেটের মতো বারবার পড়ে চলেছে মেয়েটা। ফোনটা হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দেয় ভূমি। ডুকরে ওঠা কান্নায় ভেঙে পড়ে সে। অভিজিৎ অবাক হয়ে বলে, ভূমি, এটা তো বাচ্চাদের রাইম। এগুলো কি মানে? এটা কি হচ্ছে? এই রাইমটা বাচ্চাদের নয়। মাথায় হাত রেখে বলতে থাকে ভূমি। মেরি টুডর ছিলেন হেনরি VIII মেয়ে, পরে ইংল্যান্ডের রানী হন। প্রচুর নিরপরাধ প্রজাকে নৃশংসভাবে হত্যা করেছিলেন বলে ব্লাডি মেরি বলা হতো তাকে। মাথার কিছু সমস্যা ছিল, একটার পর একটা খুন করে তাদের সমাধিস্থ করতেন। সেখান থেকে হাউ ডাজ ইউর গার্ডেন গ্রো, সিলভার বেল আর ককল শেল দুটোই টর্চার ডিভাইস। প্রিটি মেডস অল ইন আ রো মানে খুনের আগে লাইন দিয়ে দাঁড় করিয়ে রাখা তার ভিকটিমরা। এই রাইমটা মেরি টুডরকে নিয়ে। কিন্তু তার সঙ্গে আমাদের কি সম্পর্ক? হতবাক হয়ে জিজ্ঞেস করে অভিজিৎ। আমি জানি না, আমি কিছু বুঝতে পারছি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। I don't know what's happening. I don't know. কথাগুলো শেষ হওয়ার আগেই আবার কান্নায় ভেঙে পড়ে ভূমি। নিস্তব্ধ কয়েকটা মুহূর্ত কেটে যায়। একটু আগের ঢিমে হাওয়াটার জোর এখন আরো খানিকটা বেড়েছে।
গাড়ির ভেতরে জ্বলন্ত নীলচে আলোয় শুধু 3টে মানুষের চাপা নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছে না। ক্রমশ পাপড়ির একটা হাত উঠে আসে সামনের দিকে, আঙুল দিয়ে কিছু একটা যেন দেখাতে চায় সে। বাবা, ওই যে আঙুল লক্ষ্য করে গাড়ির সামনে তাকায় অভিজিৎ। বাইরে বাতি স্তম্ভের আলোয় যেটুকু হলদে কুয়াশা দেখা যাচ্ছে তার মধ্যে গাড়ির দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আছে একটা মানুষের শরীর, শিশু। তার গায়ে একটা সাদা রঙের হাঁটু অবধি ফ্রক। ফ্রকের নিচ থেকে বেরিয়ে থাকা দুটো পায়ে অসংখ্য কাটাকুটি দাগ। ডান হাতের আঙুলের ফাঁকে ধরা আছে একটা কাঁচি। বারবার কাঁচির দুটো ফলাকে খুলে আবার বন্ধ করে দিচ্ছে সে। ধাতব একটা আওয়াজ ভেসে আসছে সেটা থেকে। বিড়বিড় করে কিছু একটা আওড়াতে শুরু করেছে ভূমি। অভিজিৎ ঠোঁটের সামনে একটা আঙুল তুলে ইশারায় চুপ করতে বলে। আমি দেখছি, যাই হয়ে যাক তোমরা গাড়ি থেকে বেরোবে না। না না অভিজিৎ, আমি বলছি তুমি বাইরে যেও না, প্লিজ। তুমি বাইরে যেও না অভিজিৎ। অভিজিৎ, না, যেও না। এখানে বসে লাভ হচ্ছে কিছু? ভূমি আর কিছু বলে না। অভিজিৎ বাইরে বেরিয়ে এসে মৃদু শব্দে গাড়ির দরজাটা বন্ধ করে দেয়। ধীর পায়ে এগিয়ে যায় মেয়েটার দিকে। তার দৃষ্টি মেয়েটার কাঁধ অবধি নেমে আসা চুলের ওপরে স্থির। তুমি কে? হ্যাঁ, কে তুমি? কি চাও? হ্যাঁ, কি চাও? গলা ধরে এসেছে অভিজিতের। কোনো উত্তর এলো না, শুধু একটানা সেই কাঁচির কচকচ শব্দ। আরেকটু এগিয়ে গেল অভিজিৎ। এবারে মেয়েটার পা দুটো সচল হয়ে উঠল। পিছন ফিরেই সামনের দিকে হাঁটতে লাগলো সে। হলদে আলোর কুয়াশাটা ছেড়ে আরো কিছুটা এগিয়ে গেল। তাকে অনুসরণ করে অভিজিৎ এগোতে লাগলো পায়ে পায়ে। কিছুক্ষণের জন্য গাড়িতে বসে থাকা দুটো মানুষের কথা বেমালুম ভুলে গেল সে। মেয়েটা কি কিছু দেখাতে চাইছে? কোথাও কি নিয়ে যেতে চাইছে? কয়েক পা এগোতেই কিন্তু দৃষ্টি ঝাপসা হয়ে এলো তার। মেয়েটা কুয়াশা পেরিয়ে প্রায় অন্ধকারে মিশে গেছে। আরো ঝাপসা হয়ে আসার আগেই পকেট থেকে ফোনটা বের করে আলো জ্বালানোর চেষ্টা করলো অভিজিৎ, কিন্তু সেই আলো জ্বলল না। তবে কি অন্ধকারে হারিয়ে যাবে মেয়েটা? বিদ্যুৎ ঝলকের মতো মনে পড়ে গেল পকেটে সিগারেট জ্বালানোর জন্য দেশলাই আছে। চকিতে সেটা বের করে আলো জ্বালালো অভিজিৎ। খয়েরি শিখা জ্বলে উঠে সামনের কিছুটা অংশ ভরে দিল ফিকে আলোয়। সামনের রাস্তা ফাঁকা, কেউ নেই সেখানে। দেশলাইটা আরেকটু তুলে ধরে দেখবার চেষ্টা করল সে, আর সঙ্গে সঙ্গে কবজির কাছে একটা আলগা হাতের স্পর্শে হাত থেকে দেশলাই ছিটকে পড়ল তার। একটা তীক্ষ্ণ চিৎকার করে মাটির উপরে বসে পড়ল সে। পর মুহূর্তে আতঙ্কিত চোখে লক্ষ্য করল যতটা পথ সে গাড়ি থেকে এগিয়ে এসেছে সেই সমস্ত পথ জুড়ে একটা তরলের রেখা এগিয়ে এসে মিশেছে পায়ের কাছে। গন্ধটা চিনতে পারল অভিজিৎ। ছিটকে পড়া দেশলাই থেকে নির্গত আগুনের ঢেউ সেই তরলের রেখা ধরে এগোচ্ছে গাড়ির দিকে। কিছু বুঝে ওঠার আগেই
মাটি থেকে উঠে দৌড়তে শুরু করল সে। তাকে দৌড়ে আসতে দেখে গাড়ি থেকে বেরিয়ে দাঁড়িয়েছিল বাকি দুজন। ভূমি আর পাপড়ির হাত ধরে একটা টান দিল অভিজিৎ। পালাও পালাও, এখান থেকে গাড়ি বাস্ট করবে, পালাও। কয়েক সেকেন্ড কাটার আগেই কাণ্ডজ্ঞান হারিয়ে ঝরে পড়া পাথরের মতো রাস্তার ঢাল বেয়ে ঘাসের জমির ওপর নেমে এলো ওরা। আর সঙ্গে সঙ্গে চতুর্দিক বজ্রপাতের মতো শব্দে কাঁপিয়ে দিয়ে আগুনের গর্ভে তলিয়ে গেল গাড়িটা। যেন মাটির তলা থেকে হাত বাড়িয়ে লেলিহান শিখা গ্রাস করল সেটাকে। গোটা রাস্তাটা ভরে গেল ক্ষণিকের আলোয়, আর সেই আলোয় চোখে পড়ল জ্বলন্ত গাড়িটার ঠিক পাশে দাঁড়িয়ে আছে বাচ্চা মেয়েটি। হাতে এখনো ধরা আছে কাঁচি। চোখের পলক পড়তেই হাওয়ায় মিলিয়ে গেল সে। আর প্রায় একই সঙ্গে ছাইয়ের গন্ধে ভরে উঠল বাতাস। কেন কেন এরকম করছে? হ্যাঁ, কি চায় ও? কি চায় তুমি বলো, কি চায়? কান্না মাখানো গলায় চিৎকার করে উঠল ভূমি। পাপড়িকে নিজের পাশে টেনে নিল অভিজিৎ। ভূমির মোবাইল ফোনটা গাড়ির ভেতরেই ছিল, সেটার সঙ্গে পুড়ে ছাই হয়ে গেছে। মাঠের উপরে এসে পড়ায় কিছুটা আঘাত লেগেছে পাপড়ির মাথায়। হাত দিয়ে জায়গাটা ঘষতে থাকে সে। এতক্ষণ ভয়ে খুব বেশি কথা বলতে পারেনি সে। একটা আচ্ছন্ন ভাব গ্রাস করছে তাকে। We have to know what she wants. নিজের পকেট থেকে মোবাইলটা বের করে নেয় অভিজিৎ। একটু আগের নিউজ আর্টিকেলটা আবার মেলে ধরে চোখের সামনে। গত 2 বছরে মোট 13 জন খুন হয়েছে এইভাবে। আর্টিকেলের সঙ্গে ভিকটিমদের নাম আর পরিচয়ের একটা ছোট তালিকা দেওয়া আছে। সেটাই চোখ বুলোতে গিয়েই থমকে যায় অভিজিৎ। ভূমির আরো কাছাকাছি সরে এসে ফোনটা তুলে ধরে সে বলে, তুমি একটা প্যাটার্ন লক্ষ্য করেছ? বারবার এই মেয়েটা তাদেরই খুন করছে যাদের সঙ্গে বাচ্চা ছিল। দেখো, ভালো করে দেখো। দ্রুত মেলাতে থাকে ভূমি। হ্যাঁ, মাঠের উপর যতবার কারো লাশ পাওয়া গেছে ততবার সেই লাশের মধ্যে একটা না একটা বাচ্চা ছিল। এবং বাচ্চাটাকেই খুন করা হয়েছে সবার আগে। ও গড! পাপড়িকে প্রায় কোলের উপরে টেনে নেয় ভূমি। প্রিটি মেডস অল ইন আ রো। খুনগুলো সে একসঙ্গে নয়, একটা সিকোয়েন্সে করে। যার বয়স সব থেকে কম তাকে সবার আগে। কি বলছো তুমি? মানে পাপড়ি? না, আমার মেয়ে কেউ ছুতেও পারবে না। আমার মেয়েকে কেউ ছুতে পারবে না। আমার মেয়ে আমার কাছে সেফ আছে, কেউ ওকে কিচ্ছু করতে পারবে না, ভয় কিচ্ছু নেই। কিন্তু কতক্ষণ ভূমি, কতক্ষণ? ঘাসের উপরে একটা পায়ের আওয়াজ হতেই উঠে দাঁড়ালো অভিজিৎ। মোবাইলের আলোটা জেলে মাঠের একটা বিশেষ জায়গায় তাকালো। চোখ দুটো ছোট হয়ে এলো তার। ঘাসের জমির উপরে একটা ছোট গর্ত তৈরি হয়ে রয়েছে। সেটার দিকে এগোতে এগোতে অভিজিৎ বলল, এই মেরি টুডর, এর ব্যাপারে আর কি জানা যায়? চোয়াল শক্ত করে ভূমি বলে, তেমন কিছু না। শেষ বয়সে এসে ও ভ্যারিয়ান ক্যান্সারে মারা যান। ছেলে মেয়ে ছিল না কিছু? না, সেটাই আশ্চর্যের, জানো। ভূমি একটু ভেবে বলতে থাকে, সারা জীবনে 2 বার তার শরীরে প্রেগন্যান্সির সমস্ত লক্ষণ দেখা দেয়, কিন্তু আশ্চর্যের কথা, একবারও সন্তান জন্মায়নি। গর্তটার দিকে আরো কিছুটা এগিয়ে যায় অভিজিৎ।
ভূমি একটা হাতে পাপড়িকে আগলে রেখে এগোতে এগোতে বলে, মাঝবয়স থেকে ব্যক্তিগত জীবনের সমস্যায় জর্জরিত হয়ে শোনা যায় গোপনে নাকি তন্ত্র সাধনা শুরু করেন তিনি, ডেভিল ওয়ার্শিপিং। গর্তটার ধারে গিয়ে তার ভেতরে ঝুঁকে পড়ে অভিজিৎ। অন্ধকার ছাড়া আর কিছু নেই সেখানে। ভেতরে আলো ফেলে সে দেখে একটা ঢালু দেওয়াল গর্তের ভেতরের দিকে এগিয়ে গেছে। মুখটা গর্তের আরেকটু কাছে নিয়ে গিয়ে কান পেতে শোনার চেষ্টা করে সে। খুব ক্ষীণ একটা আওয়াজ আসছে গর্তের ভেতর থেকে। কারা যেন ফিস ফিস করে কথা বলে চলেছে একটানা। ওই আর্টিকেলে এই গর্তটার কথাই বলা আছে মনে হয়। এটা খুঁড়তে গিয়েই প্রথম খুনগুলো হয়। অভিজিৎ মাথায় একটা হাত রেখে বলে, আমার কি মনে হয় জানো অভিজিৎ, হয়তো হয়তো এই গর্তটার ভেতরেই কিছু একটা ছিল। ভূমি গর্তটার দিকে চেয়ে বলে, শোনো, তুমি ওকে চোখে চোখে রাখো, আমি নিচে যাচ্ছি। নিচে কেন? ওর ভেতরে কি আছে কেউ জানে না। সেই জন্যেই যাচ্ছি। এই শয়তানের হাত থেকে পালিয়ে বাঁচতে পারবো না আমরা। একমাত্র উপায় হলো এ কি চাইছে সেটা বোঝা। তুমি যেও না অভিজিৎ, আমি বলছি তুমি যেও না। শোনো, চিন্তার কিছু নেই। পাপড়ি যতক্ষণ ঠিক আছে আমাদের কিচ্ছু হবে না। তুমি সাবধানে থাকো, ওকে? মাথা নেড়ে কিছুটা পিছিয়ে এলো ভূমি। ঘাসের উপরে একটা জায়গা খুঁজে নিয়ে বসে পড়ল। মাথার ভেতর সমস্ত চিন্তাভাবনা গুলিয়ে গেছে তার। আজকের এই ভয়াবহ রাতে তাদের সঙ্গে 500 বছর আগে তৈরি হওয়া একটা ছড়া কোনোভাবে জড়িয়ে গেছে। এর হাত থেকে বাঁচার কি কোনো উপায় নেই? আপাতত দুহাতের মাঝে মেয়েকে আগলে রাখা ছাড়া আর কিছু করার নেই। মেয়েটা ঝিমিয়ে পড়তে শুরু করেছে ধীরে ধীরে। মাটির উপরে বসে গর্তের দিকে এক দৃষ্টে চেয়ে রইল ভূমি। অন্ধকার হাতড়ে কিছুটা নেমে আসতে অভিজিতের মনে হলো মাটির একটা বিশেষ জায়গায় এসে পা আটকে যাচ্ছে তার। উপরে তাকিয়ে বেশ কিছুটা আকাশ দেখতে পেল। তার মানে গর্তটার মধ্যে বেশি দূর নামেনি। আর যাই হোক, গর্তটা ভৌতিক নয়, মানুষের হাতেই তৈরি হয়েছে সেটা। কিছুক্ষণ সেইভাবে দাঁড়িয়ে থাকতে অভিজিতের মনে হলো মাটির দেওয়ালের ওপাশ থেকে কার গলার আওয়াজ আসছে। সে কান পেতে শোনার চেষ্টা করল। ভাষাটা পরিষ্কার বুঝতে পারল না, তবে ইংরেজির সঙ্গে খানিকটা মিল আছে। একটি মহিলা কণ্ঠ। চমকে পিছিয়ে এলো অভিজিৎ। মাটিতে যেন পা আটকে গেল তার। নিচের দিকে আলো ফেলে চকচকে কিছু চোখে পড়ল। নিচু হয়ে জিনিসটা ভালো করে দেখতে পেল সে। মাটির ভিতর গেঁথে আছে একটা কালচে ধাতুর তৈরি কাঁচি। দেখে বোঝা যায় দীর্ঘদিন ধরে সেখানেই পড়ে আছে সেটা। একটা দিক চেপে ধরে সজোরে টান দিতে মাটি থেকে উঠে এলো কাঁচিটা। অসম্ভব ভারী। মৃত শরীরের মতো ঠান্ডা স্পর্শ অভিজিতের হাড় কাঁপিয়ে দিল। হাতের পেশি থেকে সমস্ত জমাট বাঁধা শক্তি যেন টেনে নিতে লাগলো কাঁচিটা। অভিজিতের মনে হলো বহু দূর থেকে কিছুর আওয়াজ ভেসে আসছে, যেন মাটির তলার গোপন সুড়ঙ্গ দিয়ে ঘোড়ার গাড়ি ছুটছে। তার চোখের সামনে জমাট অন্ধকার চিরে আলো ফুটে উঠছে একটু একটু করে। সাদা কুয়াশার মতো ছেঁড়া ছবি চোখে পড়ছে। সেই কুয়াশার ভেতরে আবছাভাবে ফুটে উঠছে একটা ছায়া মূর্তি। মেরি টুডর।
মেরি টুডরকে চিনতে পেরেছে সে। অবাক হয়ে সে তাকিয়ে দেখে একটু আগে যে কাঁচিটা তার নিজের হাতে ধরা ছিল সেটা এখন বর্তমানে মহিলার হাতে। লোলুপ দৃষ্টিতে সেটার দিকে তাকিয়ে পৈশাচিক স্বরে কি যেন মন্ত্র পড়ে চলেছেন মহিলা। একটা সদ্যজাত শিশু শুয়ে আছে তার পাশে। হাসছে। সে হাসিটা দেখে অভিজিতের রক্ত জল হয়ে যায়। এত নারকীয় হাসি একটা শিশুর মুখে ফুটতে পারে? শিশুর শরীর থেকে বেরিয়ে এসে একটা কালো ধোঁয়া ঘিরে ধরছে কাঁচিটাকে। চোখ তুলে অভিজিতের দিকে তাকিয়ে কাঁচিটা এগিয়ে দেন মহিলা। চমকে পিছিয়ে আসে সে। সঙ্গে সঙ্গে কুয়াশা মিলিয়ে যায়। অভিজিৎ বুঝতে পারে কোনো অলৌকিক শক্তি সংকেতে কিছু বলতে চাইছে তাদের, দেখাতে চাইছে কয়েকশো বছর আগের কোনো দৃশ্য। আগের ছবি মুছে গিয়ে দূর থেকে এগিয়ে আসা হর্স ক্যারেজ স্পষ্ট হয়ে উঠেছে এখন। তার পাশে ফুটে উঠেছে একটি মাঠ। মন্ত্রমুগ্ধের মতো সেই চলমান ছবির দিকে তাকিয়ে থাকে সে। এতক্ষণে ঘোড়ার গাড়ির আওয়াজটা আরো বেড়ে উঠেছে। সেই সঙ্গে অঝোর ধারায় বৃষ্টির শব্দ। ঘন ঘন বাজ পড়ছে। অভিজিৎ অবাক হয়ে দেখে তার চোখের সামনে পড়ে আছে বিস্তীর্ণ মাঠ। একটু আগে যে মাঠের ওপরে তাদের গাড়িটা দাঁড়িয়ে পড়েছিল, এখন সেই মাঠটাই ফিরে গেছে 200 বছর আগে। রাস্তাটা উধাও হয়েছে। বৃষ্টির জলে ডুবে ঘাসগুলো প্রায় দেখাই যাচ্ছে না। মাঠের মাঝখান দিয়ে ছুটে আসছে ঘোড়ার গাড়ি। মুহুর্মুহু বজ্রপাত হচ্ছে খোলা মাঠের উপরে। চালক থামছে না। যত দ্রুত সম্ভব এই এলাকা পার হয়ে যাওয়ার চেষ্টা করছে সে। অভিজিতের বুক কাঁপিয়ে একটা আকাশ চেরা বিদ্যুতের ঝলক আছড়ে পড়ল ঘোড়াগুলো থেকে মিটার 10 দূরে। আতঙ্কে দিশেহারা হয়ে গেল সামনে বাঁধা ঘোড়া দুটো। গাড়িটা রাস্তা থেকে ছিটকে পড়ল বেশ কিছুটা দূরে। পরপর আরো কয়েকটা বজ্রপাত। চুরমার হয়ে গেল কাঠের ক্যারেজটা। 2-4টে ছিন্ন ভিন্ন মৃতদেহ এসে পড়ল মাটির ওপরে। ধ্বংসস্তূপের ভিতর থেকে ভারী কিছু একটা ছিটকে এলো অভিজিতের দিকে। মুখ বাঁচাতে একটা হাত বাড়িয়ে জিনিসটা ধরে ফেলল সে। বৃষ্টির আওয়াজ থেমে গেছে। ঘোড়ার গাড়িও রাতের স্বপ্নের মতোই মিলিয়ে গেছে তার সামনে। চোখ বন্ধ করেও অভিজিৎ বুঝতে পারল রাত আবার শান্ত হয়ে আসছে। আবার ঝিঝির ডাক কানে আসছে। ত্রিমাত্রিক সিনেমার মতো অতীতের দৃশ্য শেষ হয়ে আবার ফিরে এসেছে বর্তমানে। অভিজিৎ, অভিজিৎ, কি হলো তোমার? সাড়া দিচ্ছ না কেন? অভিজিৎ! উপর থেকে ভূমির চিৎকার ভেসে এলো। তার উত্তর না দিয়ে হাতের দিকে চেয়ে অবাক হয়ে অভিজিৎ দেখল এখনো তার হাতে ধরা আছে সেই কাঁচিটা। মেরি টুডরের কাঁচি। সেই কাঁচি যার ভেতরে তিনি বন্দি করে রেখেছিলেন নিজের অতৃপ্ত বাসনাকে। 200 বছর ধরে এই মাঠের মাটির তলায় চাপা পড়েছিল কাঁচিটা।
সব প্রশ্নের উত্তর এখন জলের মতো পরিষ্কার অভিজিতের কাছে। অতীত তার রহস্যের আগল ভেঙে চোখের সামনে উজাড় করে দিয়েছে সবকিছু। কাঁচিটা মাটির ওপরেই ছুঁড়ে ফেলে সে ঢাল বেয়ে আবার উপরের দিকে আসতে থাকে। আতঙ্কে ঘন ঘন নিঃশ্বাস পড়তে থাকে তার। একটু আগে যে দৃশ্য সে দেখেছে তা আর কোনোদিন ভুলতে পারবে না, কোনোদিনও না। মাটি লেগে সমস্ত শরীর ভরে উঠেছে এতক্ষণে। বাইরে ছাইয়ের গন্ধমাখা বাতাস সনসন করে বয়ে চলেছে গর্তের উপর দিয়ে। গর্তের বাইরে মুখ বাড়িয়েই ছিল ভূমি আর পাপড়ি। তাকে উঠে আসতে দেখে ভূমি উদ্বিগ্ন মুখে জিজ্ঞেস করে, কি হলো? কি আছে নিচে? কথার উত্তর দিতে দিতেই ঝলসে যাওয়া গাড়ি লক্ষ্য করে দৌড়তে থাকে অভিজিৎ। যেভাবেই হোক এই গর্তটা বুঝিয়ে ফেলতে হবে আমাদের। কিন্তু কেন? কেন? ঘুরে দাঁড়ায় অভিজিৎ। এই গর্তটা খোঁড়ার পর থেকে এই খুনগুলো শুরু হয়েছে এখানে। কথাটা বলে থমকে দাঁড়িয়ে পড়ে পিছন ফেরে সে। গর্ত খোঁড়ার আগে মাটির নিচে এমন কিছু ছিল যা গর্ত দিয়ে উপরে উঠে এসেছে, তার জন্যই এতগুলো খুন। কি ছিল? ভূমির কাঁধে একটা হাত রেখে বলতে থাকে সে, শোনো, আজ থেকে 200 বছর আগে এই মাঠের ঠিক এই জায়গাটায় একটা ব্রিটিশ হর্স ক্যারেজ বাজ পড়ে ধ্বংস হয়ে যায়। সেই ক্যারেজের ভেতরে এমন একটা জিনিস ছিল যেটা মেরি টুডারের সম্পত্তি। মেরি টুডার শয়তানের উপাসনা করতেন, শয়ে শয়ে মানুষকে নৃশংস হত্যা করেছিলেন। তাতেও তার রক্ত পিপাসা মেটেনি। নিজের গর্ভে 2 বার শয়তানকে ধারণ করার চেষ্টা করেন। সে সন্তানের শরীর ছিল না। শরীরহীন সেই আত্মাকে কোথাও একটা লুকিয়ে রেখে যান তিনি, যাতে তার মৃত্যুর পরেও হত্যালীলা চালিয়ে যায় তার সন্তান। সেই জিনিসটাই এতকাল সভ্যতার আড়ালে চাপা পড়েছিল মাটির নিচে। তার মানে আমরা যে বাচ্চা মেয়েটিকে দেখছি সে পিশাচ, ডেভিল, অনেক নাম আছে। আমাদের ভাবার সময় নেই। খিলখিল করে একটা হাসির শব্দে বাতাস ভরে ওঠে। মনে হয় ওদের 3 জনকে ঘিরে দৌড়ে দৌড়ে খেলা করছে বছর 10-এর বাচ্চা মেয়ে। মাঝে মাঝে তার সাদা ফ্রকের একটা অংশ অন্ধকারে ফুটে উঠছে। কিন্তু সে এখানে এলো কি করে? হ্যাঁ, ভূমি ভয়ার্ত চোখ ফিরিয়ে প্রশ্ন করে। আমি জানি না, সবকিছু আমার কাছে স্পষ্ট নয়। এইটুকু জানি, নিজের মৃত্যুর পরেও তার সন্তানকে, তার রক্তলোভী সত্তাকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন মেরি। 200 বছর ইংল্যান্ডেই ছিল সেটা। কেউ বা কারা তাকে ভারতে নিয়ে আসে। তারা সকলেই মৃত, আজ আর জানার উপায় নেই। আচ্ছা ভূমি, গাড়ির ডিকিতে একটা শাবল ছিল না? হ্যাঁ, কিন্তু সেটা এতক্ষণে ভাবার সময় নেই। যেভাবেই হোক পাপড়ির ক্ষতি হতে দিও না তুমি। ও ঠিক থাকলে আমাদের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। 3 জনে মিলে দৌড়ে যায় গাড়িটার দিকে। এখনো কোথাও কোথাও আগুন জীবন্ত আছে তার। রাস্তার হলদে আলোটা এখনো আগের মতোই জ্বলছে। সেটাকে ঘিরে জমে থাকা ধোঁয়ার বাষ্প আর কুয়াশা অবিচ্ছেদ্য মায়াজালের সৃষ্টি করেছে। পাপড়ির চোখ দুটো প্রায় বুজে এসেছে। ভূমি তাকে জোর করে জাগিয়ে রাখার চেষ্টা করে। তুই জেগে থাক মা, আমরা দেখবি, আমরা ঠিক এখান থেকে বেরিয়ে যাবো। হ্যাঁ, পাপড়ি কিচ্ছু হবে না। অভিজিৎ এতক্ষণে গাড়িটার প্রায় পিছনে এসে দাঁড়িয়েছে। গাড়ি বার্স্ট করায় ডেকের পাল্লাটা ভেঙে বেরিয়ে এসেছে। তার ভেতরটা এখন অন্ধকার। পকেট থেকে ফোনটা বের করে আলো জ্বালানোর চেষ্টা করে অভিজিৎ। পাপড়ির দিক থেকে মুখ ফিরিয়ে তার দিকে তাকায় ভূমি। কিছু একটা খটকা লাগে তার। ভুরু কুঁচকে সে বলে, জানো, একটা ব্যাপার আশ্চর্য লাগছে আমার। আমি যতদূর জানি মেরি টুডরের 2 বার ফলস প্রেগন্যান্সি হয়। একটা ভ্রূণ যদি এখানে থাকে
তাহলে দ্বিতীয়টার কি হলো? জানি না। অভিজিৎ উত্তরটা দিয়ে গাড়ির দিকে ফিরতে যাচ্ছিল, একটু থেমে গিয়ে নিজের মনেই বিড়বিড় করে বলে, কিন্তু গাড়িটা যদি তখন তোমাদেরকে নিয়ে বাস্ট করতো, তাহলে তোমরা দুজনেই একসঙ্গে মারা যেতে। সেক্ষেত্রে তো মেডস ইন আ রো হতো না। তাহলে তাহলে কি? একটা চাপা চিৎকার বেরিয়ে আসে পাপড়ির অবসন্ন গলা দিয়ে। বাবা, বাবা, গাড়িটার ভিতরে কেউ আছে। থেমে যায় অভিজিৎ। পাপড়ির বুঝে আসা ক্লান্ত চোখের দিকে চেয়ে জিজ্ঞেস করে, কে আছে পাপড়ি? কে কে বলো, কে? যে মেয়েটাকে দেখে তুমি গাড়ি থামিয়েছিলে। থমথমে গলায় একটা ঢোক গিলে উচ্চারণ করে পাপড়ি। তার চোখ দুটো ঝলসে ওঠে। আই ডোন্ট কেয়ার, ও আমাদের কোনো ক্ষতি। বলতে গিয়ে থেমে যায় অভিজিৎ। ধীরে ধীরে পিছন ফিরে পাপড়ির মুখের দিকে তাকায় সে। ভূমির চোখও ঘুরে গেছে সেই দিকে। বিড়বিড় করে একটা প্রশ্ন করে, কি বললি তুই? তুই তো তুই তো তুই তো ঘুমিয়েছিলি তখন পাপড়ি। হ্যাঁ, জানলি কি করে বাবা কেন গাড়ি থামিয়েছিল? মুহূর্তে পাপড়ির মুখ থেকে আতঙ্ক আর ক্লান্তি মুছে গিয়ে একটা চেরা হাসি ফুটে ওঠে। কান ছুঁয়ে ফেলে হাসিটা। দুটো পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। ফুলহাতা জামার হাতার ভেতর থেকে বেরিয়ে আসে একটা প্রাচীন কালো কাঁচি। সেটা সজোরে বসিয়ে দেয় ভূমির গলার ঠিক নিচে। অভিজিতের পা দুটো এতক্ষণে অকেজো হয়ে এসেছে। সে এক হাতে ডেকের পাল্লাটা তুলে ধরে অবাক হয়ে তাকিয়ে দেখে সেখানে শুইয়ে রাখা আছে একটা 10 বছরের বাচ্চার ঝলসানো মৃতদেহ। তার গলার কাছে একটা সমূলে ঢুকে যাওয়া কাঁচির দাগ। অর্থাৎ যে মেয়েটাকে এতক্ষণে ওরা পাপড়ি ভেবে ভুল করছিল, সেই মেরি টুডরের দ্বিতীয় ভ্রূণ। কিন্তু কখন? পাপড়িকে তো একবারও কাজ ছাড়া করেনি ওরা। মুহূর্তে মনে পড়ে যায়, মেয়েটা গাড়ির সামনে এসে পড়ায় ওরা দুজনেই এসে দাঁড়িয়েছিল গাড়ির সামনে। পাপড়ি তখন একা ঘুমোচ্ছিল পিছনের সিটে। তারপর থেকেই দূরের অন্ধকার থেকে আর একটা বাচ্চা মেয়ে ছুটে চলে আসে পাপড়ির পাশে। অভিজিৎ পিছতে গিয়ে বুঝতে পারে তার পায়ের উপর আর নিয়ন্ত্রণ নেই। কাঁচি হাতে দুটো মেয়ে এগিয়ে আসে ওর দিকে। ওদের শিশু সুলভ গলায় একটা পুরনো নার্সারি রাইম ফুটে উঠছে। রাতের খোলা হাওয়ায় মিশে ছড়িয়ে পড়ছে মাঠের উপরে। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনলেন শায়ক আমানের লেখা রাইম। গল্প পাঠে মীর, সোমক, অয়ন্তিকা, সৃজনী মুখোপাধ্যায়। শব্দগ্রহণ রিচার্ড। ধ্বনি পরিকল্পনা আবহ সঙ্গীত শুভদীপ সেনগুপ্ত। প্রচার অলঙ্করণ গ্রিনিং ট্রি। পর্ব পরিচালনায় গোধূলি।